বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ডান মার্টেলের লেখা বাই ব্যাক ইয়োর টাইম বইটি। আসিফের জীবনটা শুধু সমস্যায় ভরা ছিল। প্রতিদিন সে নতুন নতুন অসুবিধার মুখোমুখি হতো, কিন্তু কোনো পথ খুঁজে পেত না যা তাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। পড়াশোনা শেষ করার পর সে একটা ছোট চাকরি পেয়েছিল, কিন্তু কাজে তার মন বসত না। সারাদিন সে ছোটোখাটো কাজ করত যা সে অর্থহীন মনে করত, কিন্তু জীবন ধারণের জন্য তা জরুরি ছিল। প্রতি রাতে তার মনে হতো যে সে কেবল বেঁচে থাকার জন্য কাজ করছে, এগিয়ে যাওয়ার জন্য নয়। এমনই একদিন আসিফের একজন অচেনা ব্যক্তির সাথে দেখা হলো। সে ক্যাফেতে তার কফি নিয়ে বসেছিল যখন দেখল যে সামনের টেবিলে একজন প্রবীণ ব্যক্তি একটি বই পড়ছে। আসিফ বইটির দিকে তাকালো, বাই ব্যাক ইয়োর টাইম। সেই লোকটি আসিফের দিকে তাকিয়ে হাসল। তুমি কিছু জানতে চাও? সে শান্তভাবে বলল। আসিফ বুঝতে পারল না কিভাবে, কিন্তু সে তার সমস্ত সমস্যা সেই লোকটির কাছে খুলে বলল। লোকটি জ্ঞানী মনে হচ্ছিল। সে আসিফের কথা মনোযোগ সহকারে শুনল এবং বলল, তোমার সবচেয়ে বড় সমস্যা হলো যে তুমি তোমার জীবনে এমন অনেক কাজ করছো যা তোমাকে সন্তুষ্টি দিচ্ছে না। তুমি তোমার সময় এমন কাজে ব্যয় করছো যা তোমার জন্য মূল্যহীন। যদি তুমি তোমার জীবনকে অর্থমহীন করতে চাও, তাহলে তোমাকে তোমার সময়কে পুনরুদ্ধার করতে শিখতে হবে। আসিফের কথাটা বুঝতে অসুবিধা হলো। আমি কিভাবে সময় পুনরুদ্ধার করতে পারি? আমার কাছে সময়ের অভাব, কাজ অনেক। লোকটি হাসতে হাসতে বই থেকে একটা ধারণা ব্যাখ্যা করল। এই বইটি বাই ব্যাক প্রিন্সিপাল নিয়ে লেখা। এর অর্থ হলো, যখন তুমি তোমার জীবনে এমন কাজ করছো যা কম মূল্যবান এবং যা তোমাকে উন্নতি দিচ্ছে না, তখন সেগুলি অন্য কাউকে অর্পণ করা উচিত, যাতে তুমি তোমার সময় সেই সব কাজে লাগাতে পারো যা সত্যিই তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং যা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। আসিফ কিছুটা বিভ্রান্ত হলো, কিন্তু আমি কিভাবে অন্য কাউকে আমার কাজ অর্পণ করতে পারি? আমার কাছে সংস্থানও নেই, আর আমার কাজ তো এমন যে আমাকেই করতে হবে। লোকটি বোঝাতে থাকলো, তোমার মনে হয় যে তোমার প্রতিটি কাজ তুমিই করতে পারো, এবং এই মানসিকতার কারণেই তুমি ক্লান্তি আর চাপে জীবনযাপন করছো। আসল কথা হলো, তুমি যে ছোট ছোট কাজ করছো তা তোমাকে বেশি দূর নিয়ে যাবে না। যদি তুমি অন্য কাউকে দিয়ে সেই কাজগুলো করাতে পারো, তাহলে তোমার মনোযোগ সেই সব কাজে থাকবে যা তোমাকে আনন্দ এবং উন্নতি দেবে। আসিফ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমি কিভাবে বুঝবো যে কোন কাজ আমার জন্য মূল্যবান আর কোন কাজ নয়? লোকটি আবার হাসল। খুব সহজ। প্রথমে তোমার দৈনন্দিন কার্যকলাপের একটি তালিকা তৈরি করো। তারপর দেখো কোন কাজগুলো তুমি না করলেও তোমার জীবনে বড় কোনো প্রভাব পড়বে না। এগুলো অন্য কাউকে দেওয়ার চেষ্টা করো, এবং যে কাজগুলো তোমাকে অনুপ্রেরণা এবং প্রেরণা দেয় সেগুলোর উপরই মনোযোগ দাও। এটাই তোমার সময়কে বাইব্যাক করার প্রক্রিয়া। আসিফের এবার কিছুটা বুঝতে পারছিল। সে ভাবল, কিন্তু এটা কি শুধু ব্যবসায়ীদের জন্য? আমার তো কোনো ব্যবসা নেই, আমি তো শুধু চাকরি করছি। লোকটি গম্ভীর হয়ে বলল, এই নীতি শুধু ব্যবসার জন্য নয়, এটা জীবনের জন্য। তোমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য আর সুখ তখনই আসবে যখন তুমি নিজেকে সেই সব জিনিস থেকে দূরে রাখবে যা তোমাকে কম মূল্যবান কার্যকলাপে আটকে রাখে। তুমি চাকরি করো বা একজন উদ্যোক্তা হও না কেন, এই নীতি সমানভাবে প্রযোজ্য। আসিফ বুঝতে পারল যে সে তার জীবনে কতটা সময় এমন কাজে নষ্ট করছে যা তাকে সন্তুষ্টি দিচ্ছে না। সে নিজেকে বলল, আমাকে বাইব্যাক প্রিন্সিপাল প্রয়োগ করতে হবে। তখন সে ধীরে ধীরে সেই সব কাজ থেকে মুক্তি পাবে যা তাকে অহেতুক ক্লান্তি দিচ্ছে, এবং যখন সে সঠিক কাজগুলিতে মনোযোগ দেবে তখন তার জীবনে এক ভিন্ন পরিবর্তন আসবে। আসিফ সেদিন প্রথমবারের মতো অনুভব করল যে তার সমস্যা কেবল কাজের ছিল না, বরং তার সময় এবং অধিকার নিয়েও ছিল। এখন সে ভাবতে লাগলো যে সে তার জীবনকে কিভাবে আরও ভালো করতে পারে। তার যাত্রা কেবল শুরু হয়েছিল, এবং সে বুঝতে পারল যে সামনের পথে কেবল কঠোর পরিশ্রমই নয়, সঠিক মানসিকতাও জরুরি। লোকটি চলে গেল, কিন্তু আসিফের মনে তার কথাগুলো ঘুরতে লাগলো। সে দৃঢ় সংকল্প করল যে এখন সে তার সময় নষ্ট করবে না, এবং বাইব্যাক প্রিন্সিপালের মাধ্যমে ধীরে ধীরে তার জীবনকে পুনরুদ্ধার করবে। গল্প এখানেই শেষ হয় না, কারণ আসিফের যাত্রা কেবল শুরু হয়েছিল। কিছুদিন পর আসিফ আবার সেই ক্যাফেতে বসেছিল। তার মনে তখনও সেই লোকটির কথা ঘুরছিল। সে কিছু পরিবর্তন এনেছিল, যেমন কিছু কাজ অন্যদের হাতে তুলে দেওয়া, কিন্তু তখনও সে মনে হচ্ছিল যে সে পুরোপুরি আটকে আছে।
হঠাৎ সেই লোকটি আবার ক্যাফেতে এলো। তার চোখ আসিফের ওপর পড়ল এবং সে হাসতে হাসতে তার টেবিলের কাছে এসে বসল। কেমন আছো? সে জিজ্ঞাসা করল। আসিফ হালকা হাসল এবং বলল, একটু ভালো লাগছে, কিন্তু এখনও বেশ চিন্তিত। আমার মনে হয় আমি কিছু ছোটোখাটো কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু তবুও আমার কাছে সময় বাঁচে না। সেই লোকটি বুঝতে পারল যে আসিফ এখনও সঠিকভাবে এগোতে পারছে না। সে তার বই থেকে আরও একটি ধারণা বের করার সিদ্ধান্ত নিল এবং বলল, তুমি প্রথম পদক্ষেপ তো নিয়েছ, কিন্তু এখন তোমাকে তোমার সময়ের সঠিক নিরীক্ষণ করতে হবে। তুমি তোমার সময় কিভাবে ব্যয় করেছ তার সঠিক হিসাব রাখা অত্যন্ত জরুরি। আসিফ অবাক হয়ে জিজ্ঞাসা করল, সময় নিরীক্ষণ সেটা কি? লোকটি আবার হাসল এবং বলল, সময় নিরীক্ষণ মানে তোমার সারা দিনের একটি বিস্তারিত রেকর্ড তৈরি করা। এটি জানা যে তুমি তোমার সময় কোন কাজে ব্যয় করছো এবং কোন কাজগুলি তোমার জন্য সত্যিই উপকারী। অনেক সময় আমরা সারাদিন ছোট ছোট কাজে আটকে থাকি যার কোনো বাস্তব মূল্য নেই। এগুলোকে টাইম অ্যাসিঙ্ক বলে। এইগুলো সেই কাজ যা আমাদের সময় খেয়ে ফেলে কিন্তু আমাদের কোনো প্রতিদান দেয় না। আসিফ কিছুটা ভাবতে লাগলো, তাহলে আমার কি করা উচিত? আমি কি সারাদিন আমার প্রতিটি কাজ লিখব? ঠিক তাই, লোকটি বলল, তোমাকে তোমার প্রতিটি দিনের একটি বিস্তারিত লগবুক তৈরি করতে হবে। প্রতিটি ছোট ছোট কার্যকলাপ নোট করো। তুমি কোন কাজে কতটা সময় ব্যয় করছো তা ইমেল পড়া হোক, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা হোক বা কোনো অপ্রয়োজনীয় মিটিংয়ে আটকে থাকা হোক। আসিফ মাথা নাড়ল, কিন্তু এতে কি পার্থক্য হবে? আমি তো জানি আমি কি করছি, তাহলে এটা লেখার কি লাভ? লোকটি গম্ভীর হয়ে বলল, হয়তো তুমি এখনই এটা বুঝতে পারবে না, কিন্তু যখন তুমি তোমার দিনের নিরীক্ষণ করবে তখন তুমি জানতে পারবে যে তুমি কতগুলি এমন কাজ করছো যা তোমার জন্য অকেজো। যখন তুমি সেগুলোকে লিখে দেখবে তখন তুমি সেগুলোকে উপেক্ষা করতে পারবে না এবং তখনই তুমি সেগুলোকে বাদ দিতে বা অর্পণ করার সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আসিফ ভাবল, এটা তো সহজ মনে হচ্ছে, শুধু প্রতিটি কার্যকলাপ নোট করা এবং তারপর দেখা যে কোনটি আমার জন্য মূল্যবান আর কোনটি নয়। লোকটি বলল, কিন্তু আসল চ্যালেঞ্জ তখনই আসবে যখন তুমি বুঝতে পারবে যে কোন কাজগুলো তোমার জন্য টাইম অ্যাসিঙ্ক। এইগুলো সেই কাজ যা দেখতে ছোট মনে হয় কিন্তু দিনের শেষে তোমার অনেক সময় খেয়ে ফেলে। যেমন কোনো কারণ ছাড়াই বারবার ইমেল চেক করা, প্রতিটি ছোটোখাটো সমস্যার জন্য মিটিংয়ে উপস্থিত হওয়া বা নিজেকে বারবার বিক্ষেপগুলোতে হারিয়ে ফেলা। এইগুলো ধীরে ধীরে তোমার সময় শেষ করে দেয় আর তুমি তার টেরও পাও না। আসিফ উপলব্ধি করল যে তার দিনের অনেকটা সময় এমন অকেজো কাজে চলে যায়। সে প্রায়শই 5 মিনিটের জন্য ফোন চেক করতে শুরু করত এবং 1 ঘন্টা পর বুঝতে পারত যে সে কতটা সময় নষ্ট করেছে। এখন সে বুঝতে পারছিল যে এই টাইম অ্যাসিংগুলো কেন চিহ্নিত করা জরুরি। সেই ব্যক্তি আবার বলল, যখন তুমি এই টাইম অ্যাসিংগুলো চিহ্নিত করবে তখন তুমি অবাক হবে যে তোমার কত মূল্যবান সময় শুধু নষ্ট হয়ে যাচ্ছে। একবার তুমি এগুলো চিহ্নিত করে ফেললে পরের ধাপটি খুবই সহজ, সেগুলোকে দূর করো অথবা অর্পণ করো। আসিফ বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল, এটা কি সহজ? লোকটি বলল, দেখো, এটা মানুষের স্বভাব যে আমরা মনে করি যে প্রতিটি কাজ আমরাই সবচেয়ে ভালো করতে পারি, কিন্তু আসলে যখন তুমি ছোট ছোট কাজ নিজে করবে তখন তুমি বড় কাজগুলোতে মনোযোগ দিতে পারবে না। তাই তোমাকে নিজেকে একজন সময় নিরীক্ষক বানাতে হবে। তোমার সময়কে বুদ্ধিমত্তার সাথে ব্যয় করতে শেখো এবং দেখো যে কোন কাজ করা তোমার জন্য সঠিক। আসিফ এখন আরও মনোযোগ দিয়ে শুনছিল। সে ভাবল, তাহলে আমাকে প্রতিদিন আমার সময় নিরীক্ষণ করতে হবে এবং দেখতে হবে যে আমি কোথায় আমার সময় নষ্ট করছি। লোকটি বলল, একেবারে ঠিক। যখন তুমি একটি সঠিক সময় নিরীক্ষণ করবে তখন তুমি জানতে পারবে যে কোন কাজগুলি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোনগুলি তোমাকে পিছিয়ে টানছে, এবং যখন তুমি এটা বুঝতে পারবে তখন তুমি তোমার উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে পারবে। আসিফের এখন বুঝতে পারছিল যে কেন তার কাছে সব সময় সময়ের অভাব ছিল। সে উপলব্ধি করল যে তার বেশিরভাগ শক্তি অকেজো কাজে চলে যেত। এখন সে জানত যে তাকে কিভাবে তার সময়কে পরিচালনা করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। লোকটি উঠতে লাগল। এখন তোমার পরবর্তী পদক্ষেপ হলো তোমার দিনের একটি সঠিক সময় নিরীক্ষণ করা
এবং তোমার টাইম অ্যাসিঙ্কগুলো চিহ্নিত করা। যখন তুমি এটা করতে পারবে তখন তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসবে। মনে রেখো, সঠিক সিদ্ধান্ত তখনই নেওয়া যায় যখন তুমি তোমার সময়কে ভালোভাবে জানো। আসিফ তাকে চলে যেতে দেখল এবং ভাবল যে তাকে এখন পুরোপুরি সততার সাথে তার দিনে নিরীক্ষণ করতে হবে। সে তার ফোনে নোট তৈরি করতে শুরু করল এবং পরের কয়েকদিন প্রতিটি কাজ নোট করল। ধীরে ধীরে সে জানতে পারল যে তার দিনের একটি বড় অংশ এমন কাজে চলে যাচ্ছিল যা তার উৎপাদনশীলতাকে শেষ করে দিচ্ছিল। এখন আসিফ বুঝতে পারছিল যে তাকে কোন কাজগুলি বাদ দিতে হবে এবং কোনগুলি অর্পণ করতে হবে। সে তার জীবনকে আবার সঠিক পথে আনার জন্য প্রস্তুত ছিল এবং এই যাত্রাটি এখনও দীর্ঘ ছিল। আরও অনেক কিছু শেখার বাকি ছিল এবং সে প্রস্তুত ছিল। কিছু সপ্তাহ কেটে গেছে এবং আসিফ এখন আগের চেয়ে ভালো অনুভব করছে। সে তার দিনের সময় নিরীক্ষণ করেছে, টাইম ম্যাসিংগুলোকে চিহ্নিত করেছে এবং অনেক কাজ বাদ দিয়েছে বা অর্পণ করেছে। যদিও তার এখনও মনে হচ্ছিল যে তার জীবন পুরোপুরি বদলে যায়নি। সে জানত যে আরও অনেক কিছু শেখার বাকি আছে। একদিন আবার সেই লোকটি তাকে সেই ক্যাফেতে দেখতে পেল। এবার আসিফের মুখে হালকা হাসি ছিল, কারণ সে কিছুটা হলেও তার সময়কে নিয়ন্ত্রণ করতে পেরেছিল। যেই লোকটি তার কাছে এসে বসল, আসিফ সাথে সাথে বলল, আমি সময় নিরীক্ষণ করেছি এবং বেশ কিছু কাজ অর্পণ করেছি। এখন আমার কাছে কিছুটা সময় আছে, কিন্তু আমি এখনও পুরোপুরি নিশ্চিত নই যে সেই সময়টা কিভাবে ব্যবহার করব। লোকটি আবার হাসল এবং বলল, এটা খুব ভালো কথা যে তুমি প্রথম দুটি ধাপ শেষ করেছ। এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের পালা। এটাকে বাই ব্যাক লুপ বলে। আসিফ কিছুটা বিভ্রান্ত ছিল। বাই ব্যাক লুপ? হ্যাঁ, লোকটি বোঝাতে শুরু করল। বাই ব্যাক লুপের অর্থ হলো তুমি তোমার সময় নিরীক্ষণ করো, তারপর কম মূল্যবান কাজগুলো অন্যদের কাছে হস্তান্তর করো এবং যে সময়টা বেঁচে থাকে তাকে উচ্চ মূল্যের কার্যকলাপ দিয়ে পূর্ণ করো। এটা একটা চক্র যা বারবার পুনরাবৃত্তি হয় এবং প্রতিবার তোমাকে আরও বেশি উৎপাদনশীল করে তোলে। আসিফ মনোযোগ দিয়ে শুনতে লাগলো। সে ধীরে ধীরে বলল, তাহলে এর মানে হলো আমি এখনও কেবল প্রথম ধাপই শেষ করেছি, নিরীক্ষণ। একেবারে ঠিক, লোকটি বলল। এখন তোমাকে বুঝতে হবে যে তুমি যে সময়টা মুক্ত করেছো সেটা কিভাবে ব্যবহার করতে হবে। নিরীক্ষণ করা জরুরি, কারণ তা তোমাকে জানতে সাহায্য করে যে তুমি কোথায় তোমার সময় নষ্ট করছো। কিন্তু আসল জাদু তখনই ঘটে যখন তুমি সেই সময়টাকে সঠিকভাবে পূর্ণ করো। আসিফ আরও কিছুটা ভাবতে লাগলো। তাহলে এখন আমার পরবর্তী পদক্ষেপ কি? লোকটি বোঝাতে শুরু করলো, তুমি এখন যে সময়টা পেয়েছো সেটা কম মূল্যবান কাজ থেকে বাঁচিয়েছো। এখন সেটা বেকার বসে নষ্ট করো না, বরং সেটাকে উচ্চ মূল্যের কাজ দিয়ে পূর্ণ করো। মানে এমন কাজ যা তোমার ব্যক্তিগত ও পেশাগত লক্ষ্যকে সমর্থন করে এবং তোমাকে সন্তুষ্টি দেয়। আসিফ প্রশ্ন করল, কিন্তু উচ্চ মূল্যের কাজ কি? লোকটি হেসে বলল, উচ্চ মূল্যের কাজ সেইগুলো যা তোমাকে উন্নতির পথে নিয়ে যায়। তা নতুন কোনো দক্ষতা শেখা হোক, তোমার ব্যবসাকে প্রসারিত করা হোক, বা তোমার ব্যক্তিগত লক্ষ্য অর্জন করা হোক। তোমার সময়কে মূল্যবান কাজগুলিতে বিনিয়োগ করা উচিত। আসিফ ভাবল, কিন্তু আমি কিভাবে সিদ্ধান্ত নেব যে কোন কাজগুলো আমার জন্য উচ্চ মূল্যের? লোকটি গম্ভীর হয়ে বলল, এটা তোমার ওপর নির্ভর করে। তোমার লক্ষ্য কি? তুমি কি তোমার কর্মজীবনে এগিয়ে যেতে চাও? তুমি কি তোমার ব্যক্তিগত জীবনে কিছু অর্জন করতে চাও? তোমার জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকেই তোমার উচ্চ মূল্যের কাজগুলিতে পরিণত করতে হবে। কিন্তু মনে রেখো, তোমাকে সেই কাজগুলোই করা উচিত যা থেকে তুমি নিজে সন্তুষ্টি পাও। আসিফ আবার বলল, আমার অনেক উচ্চ মূল্যের কাজ মনে হয়, কিন্তু আমি বুঝতে পারি না কোনটিতে মনোযোগ দেব। এটাই তো চ্যালেঞ্জ। তাই তুমি প্রথমে ছোট ছোট লক্ষ্যগুলিতে কাজ করো, যা তুমি দ্রুত অর্জন করতে পারো। যখন তুমি ছোট লক্ষ্যগুলো পূরণ করতে শুরু করবে, তখন বড় লক্ষ্যগুলোও অর্জনযোগ্য মনে হবে। এটা একটা লুপের মতো। তুমি বারবার নিরীক্ষণ করবে, হস্তান্তর করবে এবং তারপর পূর্ণ করবে। প্রতিবার তুমি আরেকটু বেশি উৎপাদনশীল হয়ে উঠবে। আসিফ গভীর শ্বাস নিল। সে এখন বুঝতে পারছিল যে তাকে তার সময়কে সঠিক কাজে লাগাতে হবে। সে জিজ্ঞাসা করল, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? লোকটি বলল, প্রথমত তোমাকে আবার একটি নিরীক্ষণ করতে হবে, কিন্তু এবার উচ্চ মূল্য এবং কম মূল্যের কাজগুলোকে মাথায় রেখে। তারপর দেখো কোন কাজগুলো তোমার জন্য মূল্যবান নয় এবং সেগুলোকে হস্তান্তর করো। আর যে সময়টা তুমি পাচ্ছ সেগুলোকে এমন কাজে বিনিয়োগ করো যা তোমার লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ। আসিফ এই প্রক্রিয়াটি বুঝতে পারছিল, কিন্তু তার এখনও কিছুটা ভয় লাগছিল। কিন্তু যদি আমি ভুল সিদ্ধান্ত নিই
এবং আমার সময় ভুল কাজে বিনিয়োগ করি? লোকটি বুদ্ধিমত্তার সাথে বলল, কোনো সিদ্ধান্তই নিখুঁত হয় না, কিন্তু যদি তুমি মনোযোগ দিয়ে ভাবো এবং তোমার লক্ষ্যগুলিকে মাথায় রাখো তাহলে তোমার সাফল্যের সম্ভাবনা বেশি হবে। এবং যদি তুমি ভুল সিদ্ধান্তও নাও তাহলে তোমার কাছে সবসময় সময় নিরীক্ষণের প্রক্রিয়া থাকবে, যার মাধ্যমে তুমি তোমার ভুলগুলো সংশোধন করতে পারবে। এটাই তো এই লুপের সৌন্দর্য। এটা বারবার পুনরাবৃত্তি হয়, যার ফলে তুমি ধীরে ধীরে আরও ভালো হতে থাকো। আসিফ এখন আরও আত্মবিশ্বাসী অনুভব করছিল। সে বুঝতে পারছিল যে তাকে তার সময়কে আরও সঠিকভাবে ব্যবহার করতে হবে। সে ভাবল, এখন আমাকে আমার দিনের আরও বিস্তারিত নিরীক্ষণ করতে হবে, যাতে আমি বুঝতে পারি যে কোন কাজগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ আর কোনগুলো নয়। লোকটি উঠতে লাগলো, কিন্তু এবার যাওয়ার সময় সে আসিফকে বলল, মনে রেখো, এটা কেবল একবারের প্রক্রিয়া নয়, তোমাকে বারবার নিরীক্ষণ করতে হবে, বারবার হস্তান্তর করতে হবে এবং তারপর তোমার সময়কে উচ্চ মূল্যের কাজ দিয়ে পূরণ করতে হবে। এটাই বাইব্যাক লুপ। এবং যদি তুমি এটা সঠিকভাবে অনুসরণ করো তাহলে তোমার উৎপাদনশীলতা এবং সন্তুষ্টি বহুগুণ বেড়ে যাবে। আসিফ অনুভব করল যে তার এতদিন কেবল কম মূল্যের কাজে আটকে ছিল এবং উচ্চ মূল্যের কাজগুলিতে মনোযোগ দিচ্ছিল না। এখন সে তার দিনের প্রতিটি অংশ বিশ্লেষণ করল এবং দেখল কোন কাজগুলো তার বড় লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ আর কোনগুলো নয়। ধীরে ধীরে সে সেই কাজগুলো অন্যদের হাতে তুলে দিতে শুরু করল, যা তার জন্য জরুরি ছিল না। তারপর সে তার খালি সময়কে উচ্চ মূল্যের কাজ দিয়ে পূরণ করতে শুরু করল, যেমন নতুন দক্ষতা শেখা, তার ব্যবসায় বেশি মনোযোগ দেওয়া এবং তার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে কাজ করা। এবং প্রতিবার যখন তার মনে হলো যে সে আবার আটকে যাচ্ছে, তখন সে একটি নতুন নিরীক্ষণ করল, নতুন কাজ হস্তান্তর করল এবং তার দিনকে আবার সাজিয়ে নিল। আসিফ এখন বুঝতে পারছিল যে সাফল্যের পথ কেবল কঠোর পরিশ্রম নয়, স্মার্ট ওয়ার্কও জরুরি। এবং বাইব্যাক লুপ তাকে সেই পদ্ধতি শিখিয়েছিল যার মাধ্যমে সে তার সময়কে সবচেয়ে মূল্যবান উপায়ে ব্যবহার করতে পারত। তার জীবন এখন সঠিক পথে চলছিল, কিন্তু এই যাত্রাটি এখনও শেষ হয়নি। আসিফ ধীরে ধীরে বাইব্যাক লুপের প্রক্রিয়াকে তার জীবনে অন্তর্ভুক্ত করে নিয়েছিল। সে সময় নিরীক্ষণ করল, কম মূল্যবান কাজগুলো অর্পণ করল এবং তার অবশিষ্ট সময়কে উচ্চ মূল্যবান কার্যকলাপ দিয়ে পূর্ণ করল। এখন সে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং মনোযোগী অনুভব করছিল, কিন্তু তার মনে হচ্ছিল যে কিছু একটা এখনও অনুপস্থিত। সে তখনও তার কাজগুলিতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিল না। একদিন আবার সেই লোকটি তাকে সেই ক্যাফেতে দেখতে পেল। এবার আসিফের মুখে ছিল অনেক প্রশ্নের তালিকা। যেই লোকটি সামনে এলো, আসিফ দেরি না করে জিজ্ঞাসা করল, আমি বাইব্যাক লুপ সঠিকভাবে অনুসরণ করেছি, কিন্তু এখনও আমার মনে হয় যে আমি যতটা প্রভাব ফেলতে পারি ততটা পারছি না। আমার এমন কেন মনে হচ্ছে যে কিছু একটা এখনও অনুপস্থিত? লোকটি হাসল, তার চোখে গভীর উপলব্ধি ফুটে উঠছিল। সে বলল, তুমি নিরীক্ষণ করেছো, হস্তান্তর করেছো এবং পূরণ করেছো। এটা খুব ভালো কথা, কিন্তু একটা জিনিস যা এখনও তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে তা হলো উচ্চ মূল্যবান কার্যকলাপের অগ্রাধিকার। আসিফ কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল, অগ্রাধিকার? লোকটি আবার হাসল এবং বলল, হ্যাঁ, শুধুমাত্র উচ্চ মূল্যবান কার্যকলাপই করা যথেষ্ট নয়, তোমাকে সেগুলোকে সঠিকভাবে অগ্রাধিকার দিতে হবে। উচ্চ মূল্যবান কার্যকলাপ সেগুলো যা তোমার বৃদ্ধি এবং সন্তুষ্টি নিয়ে আসে, কিন্তু যদি তুমি তাদের সঠিক অগ্রাধিকার না দাও, তাদের সঠিক সময় এবং শক্তি না দাও, তাহলে সেগুলো একইভাবে কম কার্যকর হয়, যেমন কম মূল্যবান কাজগুলো। আসিফ মাথা নাড়ল এবং কিছুটা ভাবতে লাগল। তাহলে এর মানে হলো যে আমি যে উচ্চ মূল্যবান কাজগুলো পাচ্ছি সেগুলোর মধ্যেও কিছু থাকবে যা বেশি গুরুত্ব পাবে? একেবারে, সেই লোকটি বলল। ম্যাটেল এই কথার উপর জোর দেন যে উচ্চ মূল্যবান কার্যকলাপ সেগুলো যা তোমার ব্যবসা এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটি উচ্চ মূল্যবান কার্যকলাপ সমান নয়। তোমাকে দেখতে হবে যে কোন কাজগুলি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এবং সেগুলোকে তোমার অগ্রাধিকার বানাতে হবে। কিন্তু কিভাবে জানবো যে কোন কাজগুলি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? আসিফ বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল। লোকটি গভীর শ্বাস নিয়ে বোঝাতে শুরু করল, দেখো, তোমার উচ্চ মূল্যবান কার্যকলাপে দুটি বিভাগ থাকবে। প্রথমত সেই কার্যকলাপগুলি যা তোমার ব্যবসা বা কর্মজীবনে বৃদ্ধি নিয়ে আসে। দ্বিতীয়ত সেই কার্যকলাপগুলি যা তোমার ব্যক্তিগত জীবনে পরিপূর্ণতা দেয়। উভয়ই জরুরি, কিন্তু সবসময় তুমি জানতে পারো না যে কাকে আগে করতে হবে। তাই তোমাকে প্রথমে চিহ্নিত করতে হবে যে তোমার বর্তমান লক্ষ্য কী, তোমার ব্যবসার কোন ক্ষেত্রে উন্নতির প্রয়োজন, কোন ব্যক্তিগত লক্ষ্য তোমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।
এই প্রশ্নগুলির উত্তরই তোমাকে বলে দেবে যে কোন কাজগুলি তোমার জন্য সবচেয়ে জরুরি। আসিফ কিছুক্ষণ ভাবতে লাগলো। এখন সে বুঝতে পারছিল যে সে কেবল উপরিতল থেকে বাইব্যাক রূপ প্রয়োগ করেছে, কিন্তু এখনও তার কাজগুলির অগ্রাধিকারের দিকে মনোযোগ দেয়নি। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তাহলে এর মানে হলো আমাকে আমার বর্তমান লক্ষ্যগুলি আবার মূল্যায়ন করতে হবে এবং সেগুলোকে সঠিকভাবে সারিবদ্ধ করতে হবে? এইভাবেই আসিফ বুঝতে পারল যে উচ্চ মূল্যবান কার্যকলাপের অগ্রাধিকার নির্ধারণ করার পদ্ধতিটি সঠিকভাবে প্রয়োগ করলে তিনি বাইব্যাক লুপের প্রসেস ধারাবাহিকভাবে অনুসরণ করতে পারবেন। হ্যাঁ, সেই লোকটি বলল, প্রতিদিনের শুরুতে তোমার দিনের লক্ষ্যগুলির উপর মনোযোগ দাও। প্রথমে দেখো যে আজ তুমি কোন কাজগুলি করতে পারো যা তোমাকে সবচেয়ে বেশি বৃদ্ধি এবং পরিপূর্ণতা দেবে। যদি তোমার কাছে 10টি উচ্চ মূল্যবান কাজ থাকে, তাহলে সেগুলোর মধ্যে থেকে বেছে নাও যা তোমার জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এটাই সেই জিনিস যা তোমাকে দৈনন্দিন দায়িত্ব থেকে বের করে এনে প্রকৃত প্রভাব ফেলতে সাহায্য করবে। আসিফ এই বিষয়ে গভীরভাবে ভাবল। এখন পর্যন্ত সে কেবল তার কাজগুলোকে সাজিয়েছিল, কিন্তু সে কখনো মনোযোগ দেয়নি যে কোন কাজগুলো তাকে সবচেয়ে বেশি সন্তুষ্টি দেবে। সে এবার জিজ্ঞাসা করল, আমি কিভাবে এই অগ্রাধিকার সেট করব? এর কি কোনো পদ্ধতি আছে? সেই লোকটি বলল, হ্যাঁ, এর জন্য তোমাকে একটি পদ্ধতি অনুসরণ করতে হবে যাকে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সে তুমি তোমার কাজগুলিকে 4টি ভাগে ভাগ করতে পারো: জরুরি ও গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এবং জরুরিও নয় গুরুত্বপূর্ণ নয়। যে কাজগুলি জরুরি ও গুরুত্বপূর্ণ সেগুলোকে সবার আগে করা উচিত। এরপরে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় কাজগুলির দিকে মনোযোগ দাও। এটাই সেই জিনিস যা তোমার দীর্ঘমেয়াদী বৃদ্ধি এবং সুখ নিশ্চিত করবে। আসিফের জন্য এটি নতুন তথ্য ছিল। সে ভাবল যে সে সবসময় মনে করত যে জরুরি কাজগুলি সবচেয়ে জরুরি হয়, কিন্তু এখন সে বুঝতে পারছিল যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলিতে বেশি মনোযোগ দেওয়া জরুরি, যদিও তা জরুরি নাও হতে পারে। সেই লোকটি বোঝাতে লাগল, জরুরি কাজগুলো কেবল তাৎক্ষণিক মনোযোগ চায়, কিন্তু জরুরি নয় যে সেগুলো তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে সমর্থন করবে। তোমাকে প্রথমে এমন কাজগুলি বেছে নিতে হবে যা তোমার বড় লক্ষ্যের সাথে যুক্ত। তা নতুন কোনো দক্ষতা শেখা হোক, কোনো বড় প্রকল্প শুরু করা হোক, বা তোমার ব্যবসাকে নতুন দিকে নিয়ে যাওয়া হোক। এইগুলো সবই উচ্চ মূল্যবান কাজ, কিন্তু যদি তুমি তাদের সঠিক সময় এবং অগ্রাধিকার না দাও, তাহলে তাদের প্রভাব কমে যাবে। আসিফ গুরুত্ব সহকারে শুনল এবং তারপর জিজ্ঞাসা করল, তাহলে আমাকে প্রতিদিন আমার উচ্চ মূল্যবান কাজগুলির অগ্রাধিকার সেট করতে হবে এবং সেগুলোকে সবার আগে করতে হবে? একেবারে ঠিক। লোকটি বলল, প্রতি সকালে এটা নির্ধারণ করো যে আজকের সবচেয়ে বড় এবং প্রভাবশালী কাজ কি, এবং সেটা প্রথমে সম্পন্ন করো। এতে তোমার উৎপাদনশীলতাও বাড়বে এবং তুমি সন্তুষ্টিও পাবে। এটাই তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আসিফ এখন আরও আত্মবিশ্বাসী অনুভব করছিল। সে জানত যে তাকে তার জীবনের সেই অংশটিকে ঠিক করতে হবে যা তাকে এতদিন সম্পূর্ণ পরিপূর্ণতা পেতে বাধা দিচ্ছিল। এখন সে তার উচ্চ মূল্যবান কাজগুলির অগ্রাধিকার দিতে শিখেছে এবং সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে নেবে। সে সেই লোকটিকে ধন্যবাদ জানালো এবং মনে মনে দৃঢ় সংকল্প করল যে এখন সে তার দিনের শুরু উচ্চ মূল্যবান কাজগুলিকে অগ্রাধিকার দিয়ে করবে। পরের দিন সকালে আসিফ তার নোটবুকে আবার তার লক্ষ্যগুলো লিখল। সে ভাবল যে আজ তাকে কোন কাজগুলো সবচেয়ে বেশি সন্তুষ্টি দেবে এবং তাকে তার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে এগিয়ে নিয়ে যাবে। সে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করে তার কাজগুলোকে সাজিয়ে নিল। এবার সে তার দিনের সবচেয়ে প্রভাবশালী কাজ দিয়ে শুরু করল, তার নতুন ব্যবসা কৌশল নিয়ে কাজ করা। আগে সে সবসময় ছোট ছোট এবং জরুরি কাজে আটকে যেত, কিন্তু আজ সে নিজেকে শৃঙ্খলিত রাখল এবং সারাদিন কেবল সেই উচ্চ মূল্যবান কাজটি নিয়েই কাজ করল। দিনের শেষে তার এক ভিন্ন ধরনের সন্তুষ্টি অনুভব হচ্ছিল। তার মনে হলো যে সে আজ সত্যিই কিছু অর্থপূর্ণ কাজ করেছে। দিন কাটতে লাগলো এবং আসিফ তার দৈনন্দিন কাজগুলিকে এই নতুন পদ্ধতি দিয়ে করতে শুরু করল। সে প্রতিদিন তার উচ্চ মূল্যবান কাজগুলিকে সবার উপরে রাখত এবং সেগুলোকে প্রথমে সম্পন্ন করত। সে দেখল যে এখন তার উৎপাদনশীলতা এবং সন্তুষ্টি দুটোই বাড়ছে। সে আর ছোট ছোট এবং জরুরি কাজে আটকে যেত না। সে জানত কিভাবে তার দিনকে অগ্রাধিকার দিতে হয় এবং কোন কাজকে আগে করতে হয়। তার জীবনে এক নতুন স্পষ্টতা চলে এসেছিল যা আগে কখনো ছিল না। কিছু সপ্তাহ পর আবার সেই লোকটি তার সাথে দেখা করল। এবার আসিফের মুখে এক ভিন্ন ধরনের আত্মবিশ্বাস ছিল। সে সেই লোকটিকে বলল, এখন আমি বুঝতে পেরেছি যে উচ্চ মূল্যবান কার্যকলাপগুলো কতটা গুরুত্বপূর্ণ। আমি আমার কাজগুলোকে অগ্রাধিকার দিতে শিখেছি এবং এখন আমি আগের চেয়ে অনেক বেশি উৎপাদনশীল এবং সন্তুষ্টি অনুভব করছি।
লোকটি হাসল এবং বলল, খুব ভালো আসিফ, এখন তুমি সঠিক উন্নতির পথে আছো, কিন্তু মনে রেখো এই যাত্রা এখনও শেষ হয়নি। ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ আসবে এবং তোমাকে সব সময় তোমার কাজগুলোকে মূল্যায়ন ও অগ্রাধিকার দিতে হবে। আসিফ মাথা নাড়ল এবং হাসতে হাসতে বলল, হ্যাঁ, এখন আমি প্রস্তুত, এবং এবার আমি শুধু সফলই হব না, সন্তুষ্টও হব। কিছু মাস কেটে গেছে এবং আসিফের জীবন পুরোপুরি বদলে গেছে। সে কেবল তার কাজে উন্নতি করছিল না, বরং তার ব্যক্তিগত জীবনেও ভারসাম্য এবং সুখ অনুভব করছিল। তার ব্যবসা এখন স্থির উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল এবং সে নিজেকে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং অনুপ্রাণিত অনুভব করছিল। কিন্তু একটি প্রশ্ন এখনও তার মনে বারবার ঘুরছে, এটাই কি সব কিছু, নাকি এর বাইরেও কিছু আছে? একদিন আবার সেই লোকটি তার সাথে দেখা করল। এবার সে ক্যাফের পরিবর্তে একটি পার্কে দেখা করল। দুজনেই পার্কের একটি বেঞ্চে বসে পড়ল, যেখানে গাছের ছায়া এবং হালকা বাতাস তাদের এক আরামদায়ক অনুভূতি দিচ্ছিল। আসিফ তাকে দেখল এবং বলল, এখন আমি আমার কাজগুলো সঠিকভাবে পরিচালনা করছি, কিন্তু এখনও একটি প্রশ্ন আমাকে বিরক্ত করে। আমি কি সেই জীবন যাপন করছি যা আমি সত্যিই চাই, নাকি আমি কেবল আমার দৈনন্দিন রুটিনেই আটকে আছি? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল এবং তারপর গুরুত্ব সহকারে বলল, তোমার এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আসিফ। তুমি এতদিন অনেক কিছু শিখেছো এবং প্রয়োগ করেছো, কিন্তু যদি তোমাকে তোমার জীবনে প্রকৃত সন্তুষ্টি পেতে হয়, তাহলে তোমাকে তোমার স্বপ্নের জীবন কেমন হবে তা দেখতে শিখতে হবে। সেই লোকটি বোঝাতে শুরু করলো, ড্যান ম্যাটেল ভিজুয়ালাইজ ইয়োর আইডিয়াল লাইফ নামে একটি খুব শক্তিশালী ধারণার ওপর জোর দেন। এর অর্থ হলো, তুমি তোমার জীবনের সেই সংস্করণটি কল্পনা করো যেখানে কোনো কম মূল্যবান কাজ তোমাকে আটকাচ্ছে না। ভাবো, যদি তোমার কাছে কোনো অপ্রয়োজনীয় বা অউৎপাদনশীল কাজ না থাকতো, তাহলে তুমি তোমার জীবন কিভাবে কাটাতে? তুমি তোমার সময় কিভাবে ব্যবহার করতে? এই দৃশ্যায়ন তোমাকে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেবে যে তোমার জীবনে আর কি কি পরিবর্তন প্রয়োজন। আসিফ এখন আরও মনোযোগ দিয়ে শুনতে লাগলো। সে বুঝতে পারছিল যে সে এতদিন কেবল তার কাজগুলো পরিচালনা করছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তার আদর্শ জীবন কেমন দেখতে। লোকটি হাসল এবং বলল, প্রথমত তোমাকে একটি শান্ত জায়গায় বসতে হবে। তোমার চোখ বন্ধ করো এবং কল্পনা করো যে যদি তোমার জীবনে কোনো কম মূল্যবান কাজ না থাকতো, তাহলে তুমি তোমার সময় কিভাবে ব্যয় করতে? তুমি কি তোমার সমস্ত সময় তোমার পছন্দের প্রকল্পে ব্যয় করতে? তুমি কি তোমার পরিবার আর বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে? তুমি কি তোমার স্বাস্থ্য ও সুস্থতার দিকে মনোযোগ দিতে? তোমার আদর্শ দিনটি কেমন হতো? এই সৎ কিছু ভাবো এবং সেটিকে উজ্জ্বলভাবে কল্পনা করো, যেন তুমি সত্যিই সেটি যাপন করছো। আসিফ এখন খুব মনোযোগী হয়ে উঠেছিল। সে প্রথমবারের মতো উপলব্ধি করল যে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কেবল কাজের সাফল্য অর্জন করা ছিল না। সে আরও কিছু চাইছিল, আরও অর্থপূর্ণ অভিজ্ঞতা, আরও ব্যক্তিগত পরিপূর্ণতা। সেই লোকটিকে জিজ্ঞাসা করল, আমার কি এটা লিখে রাখা নাকি শুধু মনে মনে কল্পনা করাই যথেষ্ট হবে? লোকটি বলল, কল্পনা করার পাশাপাশি এটি লিখে রাখাও একটি খুব শক্তিশালী হাতিয়ার হতে পারে। তুমি তোমার আদর্শ জীবন সম্পর্কে একটি ভিশন বোর্ড তৈরি করতে পারো। তাতে সেই সব জিনিস লেখো এবং ছবি লাগাও যা তোমাকে অনুপ্রাণিত করে। এই বোর্ড তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে তুমি কোন দিকে এগিয়ে যাচ্ছ। তোমার মনোযোগ, তোমার লক্ষ্য, তোমার অগ্রাধিকার এই সব আরও স্পষ্ট হয়ে উঠবে যখন তোমার আদর্শ জীবনের একটি ভিজুয়াল উপস্থাপনা থাকবে। আসিফ এখন মাথা নাড়ল এবং ভাবল যে এই ধারণাটি কতটা ব্যবহারিক এবং সহায়ক হতে পারে। সে মনে মনে দৃঢ় সংকল্প করল যে সে যত তাড়াতাড়ি সম্ভব তার ভিশন বোর্ড তৈরি করবে। সেই লোকটি আবার তাকে বোঝালো, যখন তুমি তোমার আদর্শ জীবনকে কল্পনা করো, তখন তা তোমার অবচেতন মনে গভীরভাবে গেঁথে যায়। এটি তোমাকে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখায়। তোমার সামনে যখনই কোনো নতুন কাজ বা সুযোগ আসবে, তখন তুমি নিজেকে জিজ্ঞাসা করতে পারবে, এটা কি আমার আদর্শ জীবনের কাছাকাছি নিয়ে যাবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তাকে অগ্রাধিকার দাও, আর যদি না হয় তাহলে তাকে উপেক্ষা করো। আসিফ এখন এই ধারণাটি পুরোপুরি বুঝতে পারছিল। সে অনুভব করল যে কেবল সময় ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতাই জীবনে সব কিছু নয়। প্রকৃত সন্তুষ্টি আসে যখন তুমি তোমার জীবনকে একটি বৃহত্তর উদ্দেশ্যের সাথে যুক্ত করো, যখন তুমি তোমার আদর্শ জীবনের জন্য কাজ করো। সে সেই লোকটিকে বলল, এখন আমি বুঝতে পেরেছি যে আমি আমার জীবনকে কেবল পরিচালনা করছি না, বরং তাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এখন আমি আমার আদর্শ জীবনকে কল্পনা করব এবং সেই অনুযায়ী আমার সিদ্ধান্ত নেব। লোকটি হাসল এবং বলল, এটাই সঠিক পথ আসিফ। এখন তোমার জীবনে স্পষ্টতা আসবে এবং তুমি দেখবে যে কিভাবে তোমার অগ্রাধিকারগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হচ্ছে। তোমার আদর্শ জীবনকে কল্পনা করা তোমাকে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাবে এবং তুমি দেখবে যে তোমার ব্যক্তিগত ও পেশাগত জীবন উভয় ক্ষেত্রেই ভারসাম্য ও সন্তুষ্টি আসবে। আসিফ এখন আত্মবিশ্বাসী অনুভব করছিল। সে জানত যে তাকে এখন একটি বড় পদক্ষেপ নিতে হবে। সে তার ভিশন বোর্ড তৈরি করতে শুরু করলো। সে ম্যাগাজিন থেকে ছবি কাটল, উদ্ধৃতি লিখল এবং সেই সব জিনিসের ছবি লাগালো যা তার আদর্শ জীবনের অংশ ছিল। সে দেখল যে তার ভিশন বোর্ড ধীরে ধীরে তার জীবনের একটি ব্লুপ্রিন্ট হয়ে উঠছে। সে বোর্ডে অনেক কিছু লাগালো, একটি শান্তিপূর্ণ বাড়ি, বন্ধুদের সাথে আনন্দের মুহূর্ত, ফিটনেস লক্ষ্য এবং একটি সফল ব্যবসা। সে সেই সব কিছু বোর্ডে রাখল যা তার জীবনে অর্থপূর্ণ ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে সেই ভিশন বোর্ড দেখত এবং তার মনে পড়ত যে তার চূড়ান্ত লক্ষ্য কী। কিছু সপ্তাহ পর আসিফের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। তার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হয়ে উঠল, তার উৎপাদনশীলতা আরও বাড়ল এবং সবচেয়ে বড় কথা, সে এখন তার জীবনের সন্তুষ্টি অনুভব করছিল। তার মধ্যে একটি নতুন আশা এবং প্রেরণা চলে এসেছিল। তার জীবন সুসংগঠিত ছিল, কিন্তু এখন তার কাজগুলিতে একটি উদ্দেশ্য ছিল। সে এখন নিজেকে কেবল কাজের চাপে পিষ্ট নয়, বরং তার স্বপ্নের জীবনের দিকে এগিয়ে যাচ্ছে বলে অনুভব করছিল। একদিন আবার সেই লোকটি তার সাথে দেখা করল। এবার আসিফের মুখে এক ভিন্ন ধরনের আত্মবিশ্বাস ছিল। সে সেই লোকটিকে বলল, এখন আমি জানতে পেরেছি যে আমার আদর্শ জীবন কি এবং আমি প্রতিদিন সেটার জন্যই সিদ্ধান্ত নিচ্ছি। এখন আমি আমার কাজেও সন্তুষ্ট এবং আমার ব্যক্তিগত জীবনেও। আমার এখন এই যাত্রা আরও উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে। লোকটি হাসল এবং বলল, খুব ভালো আসিফ, এখন তুমি সত্যিই সঠিক পথে আছো। মনে রেখো, এই যাত্রা কখনো শেষ হয় না। তোমাকে প্রতিদিন তোমার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করতে হবে এবং সেগুলোকে তোমার অগ্রাধিকার অনুযায়ী সারিবদ্ধ করতে হবে। কিন্তু এখন তুমি প্রস্তুত। আসিফ মাথা নাড়ল এবং হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি এখন প্রস্তুত এবং এবার আমি শুধু সফলই হব না, সন্তুষ্ট থাকব। কিছু মাস কেটে গেছে এবং আসিফের জীবন পুরোপুরি বদলে গেছে। সে কেবল তার কাজে উন্নতি করছিল না, বরং তার ব্যক্তিগত জীবনেও ভারসাম্য এবং সুখ অনুভব করছিল। তার ব্যবসা এখন স্থির উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল এবং সে নিজেকে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং অনুপ্রাণিত অনুভব করছিল। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।